করোনা সন্দেহে পরীক্ষা করানো প্রতি ১০০ জনে ২৩ জন নিশ্চিত হয়েছেন তাদের করোনা হয়েছে। কোভিডে প্রাণ গেছে ১১২ জনের, যাদের ১৩ জন ছিলেন নিজ ঘরেই। হাসপাতালের পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একজন। সংক্রমণ রেখায় কমিউনিটি ট্রান্সমিশনের ভয়াবহ অবস্থানে এখন বাংলাদেশ। আবারও কড়াকড়ি লকডাউনের দিকে যাচ্ছে। তৈরি হচ্ছে নানান জিজ্ঞাসা নন কোভিড অসুখ নিয়েও। দর্শক, সংকটের এই সময়ে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন আপনাদের পাশেই। ঘরে বসেই প্রয়োজনীয় পরামর্শ নিতে পারেন করোনা হেল্প ডেস্কের। সরাসরি ফোন করতে পারেন কিংবা আমাদের ফেসবুক পেজে প্রশ্ন করতে পারেন, শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক লাইভ ফিড। আপনাদের সাথে আছি আমি আখলাকুস সাফা, এবং আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার এস.এম. মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডাক্তার শারমিন আব্বাসী, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার আবু সাইদ শিমুল, যিনি কর্মরত মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের করোনা হেল্প ডেস্কে। ৯ লাখ ছাড়ালো দেশে করোনা আক্রান্তের সংখ্যা। গেল একদিনের এক মাসের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে দেশে, এবং সবশেষ পরীক্ষা করানো ৩১,৯৮২ জনের মধ্যে ৭,৬৬৬ জন পেয়েছেন করোনা আক্রান্তের খবর। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ২৩.৯৭%। মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১৪,৩৮৮ জনে। গেল দিন নতুন করে হাসপাতালে ভর্তি হন ৩,০০৯ জন। এদিন করোনা মুক্তি নিশ্চিত হয়েছেন ৪,০২৭ জন। মৃত ১১২ জনের মধ্যে পুরুষ ছিলেন ৬৭ জন আর নারী ৪৫ জন। গেল দিন সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনায় ৩৫ জনের, সেখানে তীব্র অক্সিজেন সংকট। এছাড়া ঢাকায় ২২, রাজশাহীতে ২১, চট্টগ্রামে ১৬, রংপুরে ১০, ময়মনসিংহে ৪, বরিশালে ৩ আর সিলেটে মারা যান একজন। দর্শক, যা না মানলেই নয়, করোনা থেকে মুক্ত থাকতে কিছুক্ষণ পরপরই ব্যবহার্য জিনিসপত্র সবই আমরা ডিসইনফেকশন স্প্রে দিয়ে ডিসইনফেক্টেড করে নিব। আমাদের করোনা হেল্প ডেস্কে গতকাল প্রশ্ন করেছিলেন, যে প্রশ্নগুলোর উত্তর আমরা শেষ মুহূর্তে নিতে পারিনি। আমরা সবশেষ যে প্রশ্ন পেয়েছিলাম সেই প্রশ্ন থেকে শুরু করতে চাই। মিস্টার মামুন, তিনি প্রশ্ন করেছেন, তিনি বলেছেন তার বয়স ২৮ বছর, যেটা আমরা দেখতে পাচ্ছি ইংরেজিতে লিখেছেন, এবং শরীরে অনেকাংশেই একজিমার মতো সমস্যা, অনেকটাই চুলকায়, অনেক ঔষধ লাগিয়েছেন, খেয়েছেন, কিন্তু কোনো অসুখেই কোনো কিছু হচ্ছে না। কি করলে তিনি উপকার পাবেন? ডাক্তার জামান। ধন্যবাদ। বিশেষ করে যিনি প্রশ্ন করেছেন তার আসলে আরো কিছু আমরা যদি তথ্য পেতাম যে চুলকানি হয় কিনা, অথবা এটি কোনো বিশেষ কোনো খাবার বা কোনো কিছুর সংস্পর্শে এটি বাড়ে কিনা, অথবা অ্যালার্জির সাথে কোনো সম্পর্ক আছে কিনা জানতে পারলে আমাদের জন্য ভালো হতো। তো যেহেতু তিনি এই কথা তথ্য পুরোপুরি দিতে পারেন, তারপরেও বলবো যে আপাতত যদি চুলকানি থাকে, ট্যাবলেট অ্যালাট্রল ১০ মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন। আরেকটি বিষয়, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলি আমরা, কিন্তু যদি আরো ভালো হয় যে আসলে সেই জায়গাটিতে অনেক সময় স্কিনের বা চর্মরোগ বিশেষজ্ঞ দেখিয়ে অনেক সময় দেখা হয় যে কোনো সেখানে ফাঙ্গাল কোনো বিষয় আছে কিনা, ছত্রাকের কোনো প্রমাণ আছে কিনা, সেক্ষেত্রে কিন্তু ওষুধ দিলে ভালো হয়ে যায়। যদি লোকাল অল্প জায়গা হয় তাহলে আমরা সাধারণত আমরা স্থানীয়ভাবে ওষুধ ব্যবহার করি। আর যদি সারা শরীরে হয়ে থাকে, অনেক সময় দেখা যায় মুখে খাবার ওষুধ আমরা ব্যবহার করে থাকি। তবে এক্ষেত্রে আমরা বলবো এত ছোট্ট তথ্য দিয়ে পুরোপুরি আমরা ওষুধ এখানে দিতে চাচ্ছি না। তাকে বলবো একজন চিকিৎসকের সাথে, বিশেষ করে চর্মরোগ বিশেষজ্ঞের সাথে সরাসরি দেখালে তিনি আরো বেশি উপকার পাবেন এবং এর সংক্রান্ত তথ্য আরো বেশি পাবেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডাক্তার আবু সাইদ শিমুল, আপনাকে স্বাগত। আমরা পরের প্রশ্নে যেতে চাই। রামিসা ফারিয়া, তিনি বলছেন যে তার নাম রামিসা, বয়স ১৭ বছর, ওজন ৫৮ কেজি। গত বছর তার ওজন ছিল ৭০। তখন ৭ মাস পিরিয়ড বন্ধ থাকার পর আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি জানতে পারেন নরমিন্স খাওয়ায় জুন মাস থেকে পুনরায় পিরিয়ড তার শুরু হয়। এখনও নর্মালি পিরিয়ড হচ্ছে, তবে তুলনামূলক কম, কিন্তু অনেক চুল পড়ে এবং গলা কালো হয়ে গেছে, আর শরীরের কিছু জায়গায় অবাঞ্ছিত লোম আছে। এছাড়া কোনো সমস্যা নেই। তিনি কি করতে পারেন? ডাক্তার শারমিন আব্বাসী। এটি আসলে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ এই ধরনের প্রশ্ন আমরা প্রতিদিনই উত্তর দিই বা উত্তর দেওয়ার চেষ্টা করি। এখানে আসলে খেয়াল করতে হবে যে বয়সটি কিন্তু কম, সেই বয়স কম অনুযায়ী কিন্তু ওজনটি তার এই মুহূর্তে বেশি আছে। অর্থাৎ এখানে ওজন কমানো খুব শৃঙ্খলাযুক্ত জীবন আচরণ, এটাই হচ্ছে আসল কথা। কারণ উনি এখন বলছেন যে ওজন ৫৮ কেজি, কিন্তু গত বছর ওজন ৭০ কেজি ছিল। তার মানে নিশ্চয়ই উনি শৃঙ্খলাযুক্ত জীবন আচরণের ট্র্যাকে আছেন, সেই জন্যই কিন্তু আসলে ওজনটি কমাতে পেরেছেন। তবে বয়স অনুযায়ী ওজনকে আমি মনে করি আরো ৮ কেজি কমাতে হবে। অর্থাৎ যেই ধারাবাহিকতা উনি রেখেছেন সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।
এবং তখন 7 মাস পিরিয়ড বন্ধ থাকার পর আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারলাম নরমেন্স খাওয়ার পর পিরিয়ড শুরু হয়। এটা ভালো, তবে নরমেন্স মুড়ি মুড়কির মতো খাওয়া যাবে না, কারণ এটি সর্বাধিক বিকৃত একটি ওষুধ ঢাকা এবং ঢাকার বাইরে, যেটা রোগীরা নিজ দায়িত্বে কিনে খান এবং খেয়ে নিজেদের চিকিৎসা করা শুরু করেন। এবং তখন যেটা হয় যে আমাদের হরমোনাল ব্যালেন্সটি চেঞ্জ হয়ে যায় বা হরমোনাল ট্র্যাকটি পরিবর্তন হয়ে যায়। তখন কিন্তু দেখা যায় সেই রোগীগুলো থেকে ভালো করতে আমাদের সময় লাগে। তাই আমি বলবো যে এই যে সব প্রোজেস্টেরন জাতীয় ওষুধগুলো আসলে দয়া করে নিজ দায়িত্বে কিনে খাবেন না। কারণ অনেক সময় আপনাদের চিন্তাটা ঠিক না থাকার কারণে এটার কিছু সাইড এফেক্টও হয়তো আপনারা পড়তে পারেন। সেই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর নরমালি পিরিয়ড হচ্ছে, তবে তুলনামূলক কম। এখানে আসলে ইভালুয়েশন করার বিষয় আছে, কারণ চুল পড়ছে, গলায় রং কালো হচ্ছে, শরীরের জায়গায় লোম হচ্ছে। এগুলো সবকিছুই আসলে প্রতিদিন আমরা যেটাকে বলি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, অর্থাৎ সেটার কিন্তু একটা সিমটম। এবং এই ধরনের রোগী আমরা আগে এত পেতাম না, কিন্তু এখন চেম্বারে 10 জন রোগীর মধ্যে 4 জনই হয়তো এই ধরনের সমস্যার রোগী আমরা পাই। এবং তার ক্ষেত্রে আসলে পুরো বিশ্ব জুড়েই যে প্রথম কথাটি বলা হয়েছে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং আমাদের লাইফস্টাইল, আমাদের খাবার দাবার। আমরা এক্সারসাইজ কম করি, আমরা হয়তো ঘরের মধ্যে বেশি থাকছি, এবং কোভিড এর এই সময় এই ধরনের পেশেন্ট আমরা আরো বেশি পেয়েছি। তো সেক্ষেত্রে আসলে যেহেতু ইয়াং একটা মেয়ে, হি হ্যাজ লং ওয়ে টু গো, তাকে অনেক লম্বা সময় জীবনের পাড়ি দিতে হবে। তো এক্ষেত্রে আমি বলবো যে ইভালুয়েশন আমাদের দরকার। আপনি যদি সেরাম টিএসএইচ লেভেল এন্ড প্রোল্যাক্টিন এবং ব্লাড সুগার যদি করেন ওটিটিটি করে, এই 3টা রিপোর্ট আমাদেরকে জানাবেন, এবং একটা আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য হোল অ্যাবডোমেন। আমি একটু একটা কথা এখানে বলতে চাই যে আকরাকুস সাফা, যে আগে পিসিও ডায়াগনোসিস করার জন্য আমরা শুধু লোয়ার অ্যাবডোমেনাল আল্ট্রাসাউন্ড দিতাম, কিন্তু এখন দিন চেঞ্জ হয়ে গেছে, আমরা হোল অ্যাবডোমেন দিই। এই কারণেই দিই যে 16-17 বছর এই মেয়েগুলোর আমরা হোল অ্যাবডোমেন করলে দেখতে পাচ্ছি যে লিভারে চর্বি জমছে, যেটা ভেরি মাচ আনএক্সপেক্টেড, এটা পাওয়ার কথা ছিল না। তো সে কারণেই কিন্তু এখন আমরা আমাদের প্রোটোকলও বদলেছি। তো এক্ষেত্রে এই কথা ইনভেস্টিগেশন করে যদি আমাদের জানান, এবং ওর ক্ষেত্রে ওষুধ আমি দুটো যোগ করতে চাই এখানে। গায়ান 35, এটা প্রতি রাতে সে একটি করে খাবে। ইউজুয়াল নিয়ম হচ্ছে মাসিকের 3য় দিন শুরু করতে হয়। পুরো প্যাকেটটি খাওয়া শেষ হলে ওয়েট করবে, ওয়েট করার পর আবার তার মিনিস্ট্রেশন হবে, তখন 3rd ডে থেকে 2nd প্যাকেট। এভাবে সে 3টা প্যাকেটের ওষুধ যদি শেষ করে, তখন কিন্তু সে আবার ট্র্যাকে ব্যাক করবে, এবং তার সাথে শৃঙ্খলাযুক্ত জীবন আচরণ, যেটা আপনি কার্বোহাইড্রেট বলছিলেন রেস্ট্রিক্টেড। কিছুক্ষণ আগেও। ধন্যবাদ ডাক্তার আব্বাসী। আমাদের সঙ্গে একজন টেলিফোনে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটা করুন। আমাদের সঙ্গে 3 জন ডাক্তারই আছেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি কাউসার বলছিলাম, ঢাকা মিরপুর থেকে। মিরপুর থেকে? জি জি, মিরপুর 10 নম্বর থেকে। আমার বেবি গত 22 তারিখে জ্বর আসছিল, ডাক্তার দেখিয়েছিলাম মিরপুরে পপুলারে। তখন একদিনের মাথায় জ্বরটা চলে গেল। তারপর গত পরশুদিন আবার ওর জ্বর আসছে, 102 101 এর ভিতরে ওঠানামা করতেছে। সাপোজিটার দিলে প্রথম 2 দিন জ্বরটা একটু কম ছিল, কিন্তু আজকে সাপোজিটার নাপা 250 দেওয়ার পরও বেশি কমতেছে না। 20 মাস বয়স ওর। ডাক্তার আবু সাইদ শিমুল, যদি কিছু জানার থাকে। জি, দুটো জিনিস জানা রয়েছে। সেটা হচ্ছে ওর সর্দি কাশি এগুলো রয়েছে কিনা, এবং বড়দের গত 2 সপ্তাহের মধ্যে জ্বর কাশি ছিল কিনা। স্যার, ওর কোনো সর্দি কাশি কিছু নাই। হ্যাঁ, গত 2 সপ্তাহ 23 তারিখ 13 তারিখে আমার নেগেটিভ হয়েছিল। আমি করোনা পজিটিভ ছিলাম। 13 তারিখে আমি নেগেটিভ রেজাল্ট আসছে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। এই ক্ষেত্রে আসলে যেহেতু আজকে হচ্ছে 29 তারিখ, সেক্ষেত্রে মোটামুটি 14 দিন প্রায় হয়ে গিয়েছে আসলে। যেহেতু অন্য কিছু না, আমরা আপাতত করোনা সন্দেহ করছি না, কিন্তু যেহেতু বলছেন 102 জ্বর, এই বয়সে আপনি একটু সাবুসিটরি দিতে হবে। নাপা অথবা এই সাবুসিটরি 125 মিলিগ্রাম, সেটা আপনি একটু মলদ্বারে দিবেন। যেটা মনে রাখতে হবে, আপনি জ্বরের সিরাপ এবং সাবুসিটরি দেওয়ার মাঝখানে অন্তত 4 ঘন্টা গ্যাপ দিতে হবে। অর্থাৎ এখন যদি আপনি সাবুসিটরি দেন, এর সাথে সাথে জ্বর কমছে না বলে কিন্তু আপনি নাপা সিরাপ বা এই সিরাপ খাইয়ে দিতে পারবেন না। এটা অপেক্ষা করতে হবে। কুসুম গরম পানি দিয়ে সারা শরীরটা যদি একটু মুছে দেন, তাহলে যেটা হবে যে জ্বরটা একটু কমবে। অনেকেই যেটা মনে করেন যে জ্বর কেন কমছে না, সাবুসিটরি দিচ্ছি, যে আপনার কণ্ঠে কিন্তু এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। আমরা এটাই সবাইকে বলতে চাই, জ্বর কিন্তু আসলে কোনো রোগ নয়, রোগের লক্ষণ মাত্র। অর্থাৎ ভেতরে যে ভাইরাসটা ঢুকেছে সেটা পুরোপুরি শরীর থেকে না যাওয়া পর্যন্ত এই ধরনের জ্বর একটু আসতে থাকবে। আমি বলবো একটু ধৈর্য ধরুন, আরো অন্তত 2 থেকে 3 দিন দেখুন। আপনি যদি মিরপুরে থাকেন, আপনার বাসার কাছেই বলেছেন পপুলার রয়েছে, 3 দিন এই ওষুধগুলো খাইয়ে যাবেন, কোনো অ্যান্টিবায়োটিক আপনার দরকার নেই। যদি 3 দিনে না যায়, তাহলে কিছু পরীক্ষা নিরীক্ষা বা কিছু অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে। তাহলে আপনার নিকটস্থ যে কোনো
চিকিৎসকের শরণাপন্ন হলে উনি পরবর্তীতে ব্যবস্থা নেবে। তবে আপনাকে আশ্বস্ত করতে চাই, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই কয়েকদিন ওষুধেই ভালো হয়ে যায় শিশুরা। ডাক্তার আবু সাইদ শিমুল, আপনাকে ধন্যবাদ। কাউসার নিশ্চয়ই আপনার উত্তরটি পেয়েছেন। দর্শক, সময় হলো করোনা হেল্প ডেস্ক একটা বিরতির। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত। ফিরে এলাম করোনা হেল্প ডেস্কে। আমাদের সঙ্গে আছেন তিনজন বিশেষজ্ঞ ডাক্তার। একই সঙ্গে দর্শকরা প্রশ্ন করছেন। আমাদের টিভি সেটের স্ক্রিনে যে নম্বরটি দেওয়া আছে সেই নম্বরে ফোন করলে আমাদের করোনা হেল্প ডেস্কে পেয়ে যাবেন। আমরা প্রথমেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদেরকে সুরাইয়া ফারহানা তিনি প্রশ্ন করেছেন, তিনি সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। তিনি বলেছেন বয়স 28 বছর, ওজন 58 কেজি, প্রায় 1 মাস ধরে তার পায়খানার সাথে ব্লাড পড়ছে, আর পায়খানা করার পরও কিছু সময় ধরে জ্বালা করে। পানি, ইসবগুলের ভুসি, শাকসবজি খেয়ে পায়খানা নরম হলেও ব্লাড পরে। 2 মাসের বাচ্চা আছে, বুকের দুধ খায়, এখন কোনো ঔষধ খাওয়া যাবে কিনা? মিস্টার মুস্তফা জামান। জি, ধন্যবাদ। আসলে দুটি ভাবে এটা ব্যাপার। একটি হচ্ছে আমরা যদি পায়খানার সাথে রক্ত যায়, প্রথমে চিন্তা করি এটা কি তাজা রক্ত কিনা, অর্থাৎ মুরগি জবাই করলে যেরকম রক্ত যায় সেটিকে আমরা বলি যদি কোষ্ঠকাঠিন্যের সাথে এরকম রক্তের যাওয়ার সম্পর্ক থাকতে পারে। আমরা অনেক সময় অনেকে এটিকে পায়েস, ফিস্টুলা, নানা রকমের রোগ বলে থাকি। সেটির জন্য আসলে আমরা সবসময় বলে থাকি যে যাতে পায়খানা কষ্ট করে না হয়, শাকসবজি, কাঁচা ফলমূল খেতে, এবং আপনার তাতে করে কিন্তু দেখা যায় একটি বড় ধরনের সমস্যার সমাধান হয়ে যায়। তারপরেও যদি ভালো না হয়, আমরা অনেক সময় কিছু পরীক্ষা করতে বলি, এবং যারা কলোরেক্টাল সার্জারি আছে তারা অনেক সময় দেখা যায় কিছু পরীক্ষা, বিশেষ কলোনোস্কোপি সহ অন্য কিছু পরীক্ষা করতে পারে, বিশেষ করে পাইলস আছে কিনা বা অন্য কিছু আছে কিনা। কিন্তু যদি ইসবগুলের ভুসি, শাকসবজি এগুলো খাওয়ার পরে পায়খানা নরম হয়ে যায়, যদি ভালো হয়ে যায়, তাহলে সাধারণত বড় কিছু প্রয়োজন হয় না। এরপরেও আমাদের কিছু ওষুধ আছে, যেমন আমরা এই পাইলসের জন্য কিছু ওষুধ ব্যবহার করে থাকি, কিন্তু সেটি কোন স্তরে আছে সেটি দেখার জন্য অনেক সময় লোকাল কিছু অয়েনমেন্ট ব্যবহার করা হয় যদি ব্যথা হয়, ব্যথা কমানোর জন্য। আরেকটি বিষয়, যদি দেখা যায় যে তার এই যে সমস্যাটি, তার কালো পায়খানা বা অন্য ধরনের পায়খানা হয়, সেক্ষেত্রে কিন্তু মনে করি যে ডিসেন্ট্রি বা আমরা বলি আইবিএস, সেরকম তার সমস্যা হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে তার জন্য ওষুধ ভিন্ন, সেক্ষেত্রে স্টুল কালচার করতে পারলে ভালো হয়। তবে তিনি যে প্রশ্নটি করেছেন যে কোন অ্যান্টিবায়োটিক তিনি খেতে পারবেন কিনা, আমরা সাধারণত যদি জ্বর না থাকে এবং এর সাথে ইউরিনের যদি কোনো কালচার, মানে পায়খানার যে কালচার করে যদি কোনো জীবাণু না পাই, অথবা যদি রক্ত আমাশয় যেটা বলে সেটি না হয়, তাহলে সাধারণত আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি না। তাতে করে আমরা এমনিতেই শুধু কোষ্ঠকাঠিন্য চিকিৎসা করেই ভালো হয়ে যায়। তবে যেহেতু তিনি জানতে চেয়েছেন 2 মাসের বাচ্চা আছে, বেশিরভাগ অ্যান্টিবায়োটিকে বড় কোনো সমস্যা হয় না খাওয়া। তারপরেও বলবো, যেহেতু ডাক্তার শারমিন আব্বাস যদি থাকেন, আমি মনে করি ডাক্তার শারমিন আব্বাস থাকেন, তিনি যদি মনে করেন যে কোনো অ্যান্টিবায়োটিকের ব্যাপারে তার কোনো পরামর্শ আছে কিনা, তবে আমাদের দৃষ্টিতে বড় কোনো সমস্যা হওয়ার কথা নয়। বেশিরভাগ অ্যান্টিবায়োটিকে যদি রেজিস্ট্যান্ট না থাকে, ডাক্তার শারমিন আব্বাসী আপাতত নেই, তবে আমরা আবু সাইদ শিমুলের কাছ থেকে এই উত্তরটার শেষ যে উত্তরটা, সেই উত্তরটা একটু নিয়ে নিতে চাই। আমরা যতটুকু শুনলাম, ডাক্তার জামান বললেন, তারপর সুরাইয়া ফারহানা তিনি বলছেন যে তার 2 মাসের বাচ্চা আছে, বুকের দুধ খায়, এখন তিনি অন্য কোনো ওষুধ খেলে কোনো সমস্যা হবে কিনা শিশুর ক্ষেত্রে। আসলে এভাবে ব্রড স্পেকট্রামে বলা যায় না। এটা তো কিছু কিছু ওষুধ উনি খেতে পারবেন, কিছু কিছু ওষুধ উনি খেতে পারবেন না। সুতরাং ওনার যে কোনো সমস্যায় এইসব ক্ষেত্রে আমরা বলে থাকি অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না, অর্থাৎ নিজে নিজে কোনো দোকান থেকে বা ওষুধ খাবেন না। প্রতিটা ওষুধের কিন্তু কিছু ওষুধ খেতে পারেন, কিছু ওষুধ খেতে পারেন না। কোন ওষুধ খেতে পারেন এটা তো লিস্ট অনেক বড়, এই মুহূর্তে সেটা এভাবে বলা সম্ভব না। যদি ওনার সমস্যা হয় সে অনুযায়ী চিকিৎসকরা কিন্তু এই বিষয়টি জানেন। সুতরাং চিকিৎসকের শরণাপন্ন হলে উনি ওনার জন্য যেটা সেফ সে ওষুধটা দিবেন, তখন উনি সেই রোগ থেকে মুক্ত হবেন ইনশাআল্লাহ। সাফা, বেশিরভাগ অ্যান্টিবায়োটিকে কোনো সমস্যা হয় না যেটি বলছিলেন, কিন্তু কারো যদি পূর্বে জানা থাকে তার সেই অ্যান্টিবায়োটিকে কোনো রেজিস্ট্যান্স আগে তার জানা ছিল, যেমন আমরা সেফালোস্পোরিন দিতে পারি, তবে এই ক্ষেত্রে কিন্তু তার যে সমস্যা, আমরা সাধারণত অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে চাচ্ছি না। আমাদের ধারণা যে এটি আসলে জীবাণুর জন্য হয়নি, এটি তার কোষ্ঠকাঠিন্যের সাথে সম্পর্ক থাকতে পারে। সেটি যদি আমরা যে করছি একটু বেশি করে পানি পান করে এবং শাকসবজি গ্রহণ করেন, একটু কায়িক পরিশ্রম করেন, তাতে করে ভালো হবে। তারপরেও আমরা যেটি বলছি লোকাল কিছু অয়েনমেন্ট ব্যবহার করে থাকি এবং কোষ্ঠকাঠিন্য চিকিৎসাতে, তাতে করে কিন্তু একেবারে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার প্রশ্নটি করুন। আমি বিষ্ণুপাল কুমিল্লা থেকে বলছি। জি, বলুন।
আমার দীর্ঘ 17 দিন যাবৎ জ্বর, যে জ্বরটা 99-এর উপরে কখনো ওঠে না। এর ভিতরে প্রথম 5 দিন আমি হাঁটতে পারতাম না। আচ্ছা, তারপর প্রচন্ড দুর্বল হয়ে গেছে এবং 2-3 কেজি ওজন কমে গেছে। জ্বর এসেছিল কবে আপনার? জ্বর আসছে আজ থেকে 17 দিন আগে। 17 দিন আগে? জি জি। আর আচ্ছা। যে জ্বরটা কখনই 99-এর উপরে ওঠে নাই, আবার কোনো ওষুধ ছাড়াই আবার চলে যেত, 2-3 ঘন্টা থাকতো না, আবার উঠতো। এখন সমস্যাটা কি হচ্ছে? এখনো সমস্যা হচ্ছে, এখনো 99 জ্বর আছে। আচ্ছা, এছাড়া আর কোনো সমস্যা? শরীর দুর্বল লাগতেছে, গলা শুকিয়ে আসে, আর এমনি আদার্স কোনো সমস্যা না, একটু দুর্বল লাগে আর কি হালকা। ডাক্তার জামান। জি, তার বয়স কত বলেছেন সাফা? 38 বছর। 38 বছর বলেছেন। 38 বছর। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাচ্ছি যে আসলে আপনি যে জ্বর মেপেছেন, সবসময় কি এর কি সন্ধ্যার সময় বেশি হয় নাকি সবসময় হয়, এবং সবচেয়ে বেশি কতবার মেপেছেন, কত জ্বর? জ্বরটা সর্বোচ্চ 99.5 হচ্ছে গতকালকে। 99.5 কখনই ওঠে না, 98 থেকে 99 ভিতরে থাকে, আবার কখনো আবার 97 চলে আসে। আচ্ছা, আপনার আর এটা বিকালের শরীরে দিকে বেশি এই হয়, জ্বর বিকালের ছাড়া, দিকে বেশি। বিকেলের দিকে আপনার জ্বর ছাড়া অন্য কোনো সমস্যা আছে কিনা? যেহেতু বললেন প্রায় 2 সপ্তাহের মতন মাঝখানে আমার শরীরে ওজন কমেছে কিনা, রুচি কমেছে কিনা, ক্ষুধা মন্দা বা রুচিটা কিছুটা কমেছে, মাঝখানে 3 দিন গলা ব্যথা ছিল। আপনার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এরকম কোনো সমস্যা আছে কিনা? উচ্চ রক্তচাপের জন্য ওই বেশি একটা 130 আর 90 থাকে মাঝে মাঝে, এর উপরে ওঠে না কখনো প্রেশার। ডায়াবেটিস নেই। আচ্ছা, ডায়াবেটিস নেই। আর কোন ওষুধ খাচ্ছেন কিনা বর্তমানে? বর্তমানে কোন ওষুধ, প্রেশারের জন্য একটা ওষুধ দিচ্ছে, এবিডিস 10 খাচ্ছে আর কি। কি না? এবিডিস 10। ওষুধটির নামটি আবার বলবেন, Evidix আমরা 10 বলতে পারছি না। অলমাস 13। আচ্ছা, জি, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যে সমস্যাটি বলছেন, আমরা এরকম কিছু রোগী মাঝে মাঝে প্রায়, যে আসলে জ্বর মাপায়, আমরা যেমন বলি যে উচ্চ রক্তচাপ হলে প্রেশার মাপা খুব গুরুত্বপূর্ণ। তো জ্বর এবং জ্বর দুটি এক জিনিস নয়। যদি শুধু জ্বর থাকে তাহলে কিন্তু আমরা বলি তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে যদি বেশি হয়ে থাকে, জ্বর থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ওষুধ দিয়ে থাকি, এবং বিভিন্ন কারণে হতে পারে। আর যদি সবসময় জ্বর জ্বর ভাব লাগে, সেটি সত্যিকারের জ্বর না হতে পারে, তার জন্য কিন্তু আমরা সবসময় ওষুধ ব্যবহার করি না, এবং সেক্ষেত্রে তার তাপমাত্রা ঠিক মতো মাপা হচ্ছে কিনা সেটি কিন্তু আমরা সবসময় বলে থাকি। প্রথম কথা, তার যে আরো কিছু সমস্যা বলেছে, যেমন দুর্বল লাগা, গলা শুকিয়ে আসা, এগুলোর সাথে কিন্তু আতঙ্কের সম্পর্ক আছে, এবং সেক্ষেত্রে কিন্তু যদি সাময়িক একটু অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে শরীরে সামান্য জ্বর জ্বর ভাব থাকতে পারে। আমরা এর জন্য বলি একটু ট্যাবলেট প্যারাসিটামল বা নাপা খেতে পারেন, আর এর সাথে একটু গরম পানিতে কুলকুচি করতে পারেন, এবং একটু পুষ্টিকর খাবার খাবেন। একটু আমরা এই ধরনের যে সাধারণ যে পরামর্শগুলো দিয়ে থাকি সেগুলো মানবেন। কিন্তু যদি জ্বর দেখেন তার পারসিস্টেন্ট সবসময় থাকে, এবং সন্ধ্যার সময় যদি বেশি হয় বললেন, সেক্ষেত্রে কিন্তু আবার অন্য দিকে চলে যাবে। আমরা জানেন যে জ্বর কোনো রোগ নয়, এটি একটি উপসর্গ। তো জ্বর যদি দেখা যায় যে জ্বরের প্যাটার্নের উপর ভিত্তি করে সেটি টাইফয়েড হতে পারে, যক্ষ্মা হতে পারে, আমাদের বর্তমান সময় করোনা তো আমরা চিন্তা করছি, আবার কিন্তু এছাড়া ডেঙ্গু হতে পারে, এরকম নানা ধরনের আছে। তো আমরা জ্বরের প্যাটার্ন যদি দেখেন, তিনি বলছেন সন্ধ্যার সময়, কিন্তু সন্ধ্যার সময় জ্বর হলে সাধারণত যদি এর সাথে রুচি কমে যায়, ক্ষুধা লাগে, আমরা জিজ্ঞেস করি, বাংলাদেশে খুবই বেশি পাই যক্ষ্মা। বাড়িতে কারো যক্ষ্মা আছে কিনা, কিন্তু এর মানে এই নয় যে আমরা তাকে বলবো যক্ষ্মা আছে। কিন্তু রোগীরা আসলে ইতিহাস দেওয়ার সময় পুরোপুরি আমাদের খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করতে হয় আসলে তিনি তার হিস্ট্রিটি ঠিক মতো দিচ্ছেন কিনা। কারণ তিনি একটি হিস্ট্রি দিলেন, সঙ্গে সঙ্গে আমি একটা ওষুধ দিয়ে দেবো তা কিন্তু নয়। কিন্তু তার এই ইতিহাসের মধ্যে কিছুটা মিলছে, আমাদের নন স্পেসিফিক। আমাদের মনে হচ্ছে আমরা এই মুহূর্তে তোকে কোনো বড় ধরনের অ্যান্টিবায়োটিক বা কিছু না দেওয়ার আগে তাকে স্বাভাবিক যে পরামর্শগুলো দিব, যে আপনি একটু পুষ্টিকর খাবার খান, একটু ভালো করে পানি পান করুন, এবং শরীরের তাপমাত্রা ভালো করে মাপুন, শাকসবজি কাঁচা ফলমূলগুলো বেশি খান। এরপরে আপনি তাপমাত্রাকে রেকর্ড মাপুন, যে প্রতিদিন সকালবেলা, দুপুরবেলা এবং রাতে। এইভাবে তিনি আগামী 3 দিন অন্তত আমাদেরকে মেপে আমাদের এই অনুষ্ঠানেই আবার জানাতে পারেন যে তাপমাত্রা কত থাকে, এবং তাপমাত্রা যখন বেশি ছিল কিভাবে কমে, তার কি প্যারাসিটামল খেতে হয়েছে নাকি খেতে হয়নি, এবং দিনের বেলা সর্বোচ্চ কখন বাড়ছে, একটি যদি প্যাটার্ন আমাদের এরকম আমাদের জানাতে পারেন, তারপরে আমরা বলবো তার জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা লাগবে কিনা। আমরা অযথা কোনো পরীক্ষা নিরীক্ষা করতে দিতে চাচ্ছি না,
আশা করছি তিনি আমাদের প্রশ্নের পরামর্শ পেয়েছেন। ডাক্তার জামান, আপনাকে তারপরে আমরা ধন্যবাদ। আশা করছি বিষ্ণু পাল তিনি আপনার সাজেশনটা মানবেন এবং আমাদেরকে জানাবেন। টেলিফোনে না পেলেও আমাদের ফেসবুক পেজে তিনি জানাতে পারবেন। মিস্টার পাল আমাদের কাছে প্রশ্ন করেছেন জাকিরুল আলম জুয়েল। তিনি বলছেন তার ছেলের বয়স 2 মাস 25 দিন। সমস্যা ছিল ইনফেক্টিক কলিগ, যার কারণে তার একজন কলিগ ইনফেক্টেড ছিল। সন্ধ্যার পর থেকে অনবরত কান্না করতো, যা বর্তমানে অনেকটাই কমে এসেছে। তার সাথে ওর জন্মের পর থেকে শরীরের মুখে ঘামাচির মতো দানা দানা কিছু একটা বের হয়েছিল। এই কমে তো আবার এইবারে কেউ বলে ঘামাচি, কেউ বলে হাম, কেউ বলে ফেসারা হয়েছে। হোমিও ওষুধ খাওয়ানো হয়েছে কিন্তু কিউর হচ্ছে না। শরীরেও মাথায় তেল দিলেই তা বেড়ে যায়। কি করণীয়? ডাক্তার শিমুল। আপনি আসলে অনেকগুলো সমস্যার কথা বলেছেন, বোঝা যাচ্ছে আপনি খুব উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। আপনার প্রথমে আপনাকে আশ্বস্ত করতে চাই, এত উদ্বেগ উৎকণ্ঠার আসলে কোনো কারণ নেই। ছোট শিশু যেহেতু পিতা হিসেবে প্রথম দিকে একটু আমাদের উদ্বেগ উৎকণ্ঠা থাকবে। আপনি যেসব সমস্যাগুলির কথা বলেছেন এগুলি কোনোটাই কিন্তু তেমন গুরুতর নয়। আপনি বলেছেন ইনফেক্টিভ কলিক না, এটা মানে আমরা বলি ইনফ্যান্টাইল কলিক, অর্থাৎ ইনফ্যান্ট বলতে আমরা বুঝি 1 বছরের নিচে যারা, তাদেরকে ইনফ্যান্টাইল বলা হয়ে থাকে। এই বয়সে যে ব্যথা, সেই ব্যথাকে বলা হয় ইনফ্যান্টাইল কলিক। এটা কিন্তু সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। অর্থাৎ এই যে বাচ্চারা কিন্তু অনবরত কান্না করতে থাকে, বিশেষ করে রাতের দিকে কান্না করে, তীব্রভাবে কান্না, কোলে নিয়ে একটু হাঁটতে কান্নাটা থেমে যায়, ঘন্টা 2-3 কান্না করে, রাতে অনেক সময় দেখেছে সারা রাত ধরে কান্না করে। এতে মা বাবার একটু উদ্বেগ উৎকণ্ঠার অবশ্যই ভোগেন, কারণ তারা মনে করে পেটের ভিতরে কোনো বড় ধরনের কিছু হয়ে গেল কিনা। আপনি ইনফেক্টিভ কথাটা ব্যবহার করেছেন, তাহলে আপনার মনে হতে পারে কোনো ইনফেকশন হয়ে গেলে কিনা। আপনাকে আশ্বস্ত করতে চাই এই ধরনের কোনো কিছুই নেই। এখন পর্যন্ত বিজ্ঞানীরা বা সারা পৃথিবীর চিকিৎসকরা এইটার সঠিক কারণ নির্ণয় করতে পারেন, কিন্তু বলা হয়ে থাকে যেটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 4-5 মাস বয়স হলে ধীরে ধীরে এটা কমতে থাকে। আপনি যেটা করবেন, যখনই এই ধরনের তীব্র ব্যথা হয় সেই সময় একটু তাকে কোলে নিয়ে হাঁটবেন। বিভিন্ন ধরনের বার্পিং কিন্তু ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় ফেসবুকে বা অন্য অনলাইনেও, এটা কিনতে পাওয়া যায়। সেটাতে যদি একটু রেখে দেন, দেখবেন যে নিজে নিজে এটা এমন বার্প করতে থাকবে। তখন আপনার যে সমস্যাটা বা কোলে নিয়ে বারবার হাঁটতে একটু কষ্ট হয়, সেটা দূর হবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সেমিথিকন জাতীয় ওষুধ, যেমন কি ফ্লাকল, গ্যাস দিলে, এগুলো দিলে কিছুটা উপকার পাওয়া যায়। সেগুলো এই ক্ষেত্রে আপনি 7 ফোঁটা করে দিনে 3 বার কিন্তু যিনি একটু দিতে প্রশ্ন পারেন। করেছেন খুব তার কি এখনই এই বড় ওষুধগুলোতে study- যেতে হবে কিনা ডাক্তার শিমুল? জি, যিনি বুঝতে প্রশ্নটা পারিনি। করেছেন তাকে কি এখনই এই ওষুধগুলোতে যেতে হবে? জি, আমরা প্রশ্নটা পুরোটা উত্তর দিই, তারপর আমরা এখন উত্তর দেওয়া শেষ করিনি। সেই ক্ষেত্রে আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এইসব ক্ষেত্রে উপকার পাওয়া যায়। যদি দেখেন যে ওষুধটা খেলে 1 সপ্তাহ বা 10 দিন খেলে আপনি উপকার পাচ্ছেন, তাহলে এটা কন্টিনিউ করেন। যদি দেখেন যে না, এটা ওষুধটা খেলে আপনি আর খুব বেশি লাভ হচ্ছে না, তাহলে ওষুধটা দিবেন না। কিন্তু অনেক ক্ষেত্রে যেহেতু উপকার পাওয়া যায়, তাহলে আপনি ওষুধটা এখন শুরু করতে পারেন। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় গ্রাইপ ওয়াটার খেলে উপকার পাওয়া যায়, যেটা একেবারে অকাট্য প্রমাণ নেই, তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি। সেক্ষেত্রে এটা আধা চামচ করে 2 বার আপনি 15-20 দিন বা 1 মাস খেতে পারেন। আর যেসব কথা বলে যে একটু ফোসকা উঠে, একটু ঘামাচি, এগুলি কিন্তু অ্যালার্জি জনিত কারণে হতে পারে। আবার নবজাতকের ক্ষেত্রে এগুলি কিন্তু হয়, এগুলি নিজে নিজেই আসলে ঠিক হয়ে যাবে। এটা নিয়ে একেবারেই চিন্তা করবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিয়মিত গোসল করুন। যদি কখনো খুব বেশি ঠান্ডা পড়ে, একটু এখন বৃষ্টির সময়, ওই সময় 1 দিন 2 দিন একটু আপনি পরিষ্কার করে দেবেন কুসুম গরম পানি দিয়ে, অন্য সময় এটা করবেন। আর মাথায় তেল দেওয়ার একেবারে কোনো প্রয়োজন নেই। আমরা কিন্তু বাচ্চাদের বিশেষ করে গরমের কারণে মাথায় একেবারে তেল দিবেন। আর হোমিও ওষুধ যতটা সম্ভব কম ব্যবহার করা উচিত। কোন ওষুধই, শুধু হোমিও ওষুধ, ছোট শিশুদের ক্ষেত্রে আমরা বলি যে ওষুধ যত কম ব্যবহার করা যায় ততই ভালো। বুকের দুধ, সেটাই হচ্ছে শ্রেষ্ঠ ওষুধ, আল্লাহর প্রদত্ত। সেটা আপনি ঘন ঘন বা বারবার খাওয়াতে থাকুন, ইনশাআল্লাহ আপনার বাচ্চা কয়েকদিনের মধ্যে ভালো হয়ে যাবে। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার প্রশ্নটা করবেন। হ্যালো, জি, শুনতে পাচ্ছি। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মোস্তাক আহমেদ, ঢাকা থেকে বলছি। জি, আমি কোভিড পেশেন্ট। আচ্ছা। হ্যাঁ, আমার ওই সমস্যাটা হলো আজকে বৃহস্পতিবার থেকে আমি এই কোভিড পজিটিভ। সেই ক্ষেত্রে আমি ওই একজন মেডিকেল অফিসার কাছে ফোন দিয়ে আমি জানতে পারলাম যে আমি কি স্টেটমেন্টটা নেওয়া যায়। তখন আমি ফেক্সোফেনাডিন, তারপরে মোনাস, নাপাস্টেন আর জিঙ্ক ট্যাবলেট খেতে। আমার জ্বর নাই, ব্যথা আছে, ঠান্ডা আছে। আপনি পজিটিভ হয়েছেন কবে? 24 তারিখ বৃহস্পতিবার। বৃহস্পতিবার পজিটিভ হয়েছেন। আপনার যে ওষুধগুলোর কথা বলেছেন, এই ওষুধগুলো কি উপসর্গ আসার আগেই খেয়েছেন? না না, আগে না, উপসর্গ আসার পরে, মানে ওই দিন থেকে, যেদিন ব্যথাটা আমার প্রচন্ড ব্যথা, তো ওই দিন থেকে খেয়েছি। আপনার এই উত্তরটা আমরা নিব বিরতি থেকে ফিরে এসে। তবে তার আগে ডাক্তার জামান আমাদের সঙ্গে আছেন, আমরা তাকে বলবো যদি কিছু জানার থাকে। আপনি লাইনে থাকবেন মুস্তাক।
আমি যেটা যতটুকু বুঝতে পেরেছি একটু সাউন্ড সমস্যা হচ্ছে। তার জ্বর হয়েছিল, বর্তমানে কোনো উপসর্গ নেই বলছেন, কিন্তু আগে কি উপসর্গ ছিল আমরা সেটি বুঝতে পারিনি। তবে ফেক্সো, জিঙ্ক 24 তারিখ থেকে খাচ্ছেন। কোভিড আর পজিটিভ আছেন তিনি। জি, এখন এবং কোনো উপসর্গ আছে কিনা বর্তমানে কোনো উপসর্গ, জ্বর আছে কিনা বা অন্য কোনো উপসর্গ আছে কিনা, শ্বাসকষ্ট, মোস্তাক আহমেদ, আপনি শুনতে পাচ্ছেন ডাক্তারের প্রশ্ন? জ্বর নাই, শ্বাসকষ্টও নাই, তবে ঠান্ডা আছে, একটু শরীর ব্যথা আছে। ঠান্ডা, শরীর ব্যথা। জি, শরীর ব্যথা কম, ঠান্ডা নাই মূলত। জ্বর ঠান্ডা ছাড়া আর কোনো সমস্যা নেই, তাই তো? না না, জ্বরও নাই, ঠান্ডা এবং শরীর কমে ব্যথা গেছে। এখন হ্যাঁ, ঠান্ডা, সবচেয়ে বেশি। একটু শরীর আচ্ছা, ব্যথা। জি, আমরা বিরতির পরে উত্তর দেব। জি, আচ্ছা, ধন্যবাদ। সেক্ষেত্রে আপনাকে ধন্যবাদ মোস্তাক আহমেদ, আপনি থাকবেন আমাদের সঙ্গেই। দর্শক, সময় হয়েছে করোনা হেল্প ডেস্ক থেকে একটা বিরতি নেওয়ার, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত, ফিরে এলাম করোনা হেল্প ডেস্কে। বিরতির আগে আমাদেরকে একজন ফোন করেছিলেন, মুস্তাক আহমেদ। তিনি কোভিড পজিটিভ ছিলেন এবং এখনও আছেন। তিনি কিছু সমস্যার কথা বলছিলেন। মোস্তফা জামান ডাক্তার তিনি শুনেছেন, আমরা সরাসরি উত্তরে যেতে চাই। ডাক্তার জামান। জি, ধন্যবাদ। আসলে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় আমরা এরকম রোগী আমাদের সবসময় পাচ্ছি। বিশেষ করে প্রথমে তাকে বলবো, এরকম যদি কেউ আক্রান্ত হয়ে থাকেন, প্রথম কাজ হবে, যেহেতু তার উপসর্গ কিছু আছে কিন্তু একেবারে বড় ধরনের কোনো উপসর্গ হয়তো নেই, প্রথম কাজ নিজেকে আলাদা করা, অর্থাৎ আইসোলেশনে যেতে হবে, যাতে করে তার মাধ্যমে তার পরিবারের অন্য সদস্যরা সংক্রমিত না হয়ে থাকেন। তিনি যেহেতু পজিটিভ হয়েছেন, তার যদি শরীর ব্যথা আছে এবং তার অন্য কোনো, আমরা এই সময় দেখি জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা যেটা হয়ে থাকে, সাথে শরীর ব্যথা, কারো পাতলা পায়খানা হয়ে থাকেন, কিন্তু তার এই মুহূর্তে ট্যাবলেট প্যারাসিটামল দিতে চাচ্ছি। একটু ট্যাবলেট, যদি কোনো জ্বর থাকে তাহলে আমরা একটি অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, ট্যাবলেট অ্যাজিড 500 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে, আগামী 1 সপ্তাহ খেতে পারেন। ভিটামিন সি সমৃদ্ধ খাবার অথবা ভিটামিন সি খেতে পারেন, ভিটামিন ডি এটি খেতে পারেন, এবং এর সাথে সূর্যের আলোতে যদি যেতে পারে একটু ভালো কাজ দিবে, এবং প্রোটিন সমৃদ্ধ পুষ্টিকর খাবার খাবেন। এইভাবে চলুক। তারপরে বাড়িতে থেকে আপনি দেখবেন যে আপনার স্যাচুরেশন, অক্সিজেনের যে মাত্রা পালস অক্সিমিটারে এটি ওঠানামা করছে কিনা। আমরা সাধারণত যদি দেখি যে তার 92% উপরে থাকে পালস অক্সিমিটারে, তাহলে সেটিকে আমরা বলি যে ভালোর দিকে আছে। 95 এর উপরে থাকলে, অর্থাৎ আমরা 3টি ভাগে ভাগ করতে পারি, যে যদি তার উপসর্গ তার যদি থাকে, সঙ্গে যদি দেখি যে তার মৃদু, মাঝারি বা আমরা বলে থাকি যে তীব্র, এই 3 ভাগে আমরা করোনাকে ভাগ করতে পারি কোভিডে। যেহেতু তার বড় কোনো উপসর্গ নেই, যদি পালস অক্সিমিটারে তার স্যাচুরেশন ভালো থাকে, তাহলে বাড়িতে থেকেই আমরা ফলো আপ করবো, এবং যেসব পরামর্শ দিলাম এগুলো তিনি অবশ্যই মেনে চলবেন। সঙ্গে গরম পানির গার্গেল করবেন। এই ছিল, যদি আমরা এরপর দেখি যে তিনি আলাদা থাকেন, ভালো থাকেন, উপসর্গ আস্তে আস্তে কমতে থাকে, আমরা তাকে বলবো যে একটু মানসিক স্বাস্থ্যের, যেমন শরীরের যত্ন নিতে হয়, একইভাবে মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হয়। কারণ কি, যে অনেকেই আছেন যে করোনা থেকে ভালো হওয়ার পরে পোস্ট কোভিড সিন্ড্রোমে ভুগছেন, সেই নিয়ে এক ধরনের আতঙ্কে থাকেন যে আবার হবে কিনা, এবং তার মাধ্যমে তার হঠাৎ করে খারাপ যাবে কিনা, তার হাসপাতালে ভর্তি হতে হবে কিনা, সিট পাবেন কিনা, এই যে এক ধরনের মানসিক চাপে ভুগে থাকেন, এই বিষয়ে তাকে আমরা বলবো যে পরিবারের অন্যরা তাকে সহায়তা করতে পারেন, এবং তিনি এই বিষয়ে একটু আমরা বলবো যে তার ধর্মীয় যে অনুশাসন সেটি মেনে চলতে পারেন। এবং আশা করছি যদি আজকে তিনি যেভাবে আমাকে বলেছেন এরকম যদি থাকে, এতে ভয়ের কোনো কারণে আপনি নিশ্চিত থাকতে পারেন। এই অবস্থায় বেশিরভাগ মানুষ, প্রায় 90% আমরা রোগীদেরকে বাড়িতে থেকে চিকিৎসা দিয়ে একেবারে ভালো করেছি। সুতরাং আপনার কোনো ভয়ের কোনো কারণে, যেহেতু আপনার অনেকদিন পার হয়ে যাচ্ছে, শুধু ফলো আপে থাকবেন। নতুন কোনো উপসর্গ দেখা দেয় কিনা, আপনার জন্য শুভকামনা রইল। আপনাকে ধন্যবাদ। আমাদেরকে একজন প্রশ্ন করছেন, যেমন আগামীকাল থেকে লকডাউন যেহেতু শুরু হয়ে যাচ্ছে, আজ থেকে শুরু হয়ে গেছে, খুব কড়াকড়ি শুরু হচ্ছে। একজন মা তিনি বলছেন যে যদি মা অনেকটাই অসুস্থ হয়ে পড়েন এবং তিনি যদি কোভিড পজিটিভ থাকেন, তিনি বুকের দুধ পান করাতে পারছেন না, তখন কি করবেন নবজাতকের বেলায়? ডাক্তার আবু সাইদ শিমুল। আচ্ছা, সেক্ষেত্রে আসলে মা যদি এমন অসুস্থ হয়ে পড়ে, আসলে সেক্ষেত্রে কিন্তু মায়ের অসুস্থতা আমাদের কাছে যতটুকু ডাটা রয়েছে সেসব কিন্তু কম। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একটা প্রচ্ছন্ন তাদের মনের মধ্যে সুপ্ত বাসনা থাকে যে না, অন্য কোনো দুধ খাওয়াবো কিনা। এই ধরনের পাবলিকলি বলে যেটা হয়, সামান্য আক্রান্ত হলে কিন্তু মায়েরা মনে করতে পারেন যে বুকের দুধ ছাড়া অন্য কিছু বোধহয় খাওয়ানো যাবে। আমরা যেটা বলে থাকছি এখন, যে মায়েরা মাইল্ড মডারেট পর্যন্ত যদি হয়ে যায়, তাহলে বুকের দুধ খাওয়ালে কিন্তু
শিশুর কোনো করোনা হওয়ার সম্ভাবনা নেই। এই তথ্যটা কিন্তু আপনাকে প্রথমে জানতে হবে। অর্থাৎ মা করোনা আক্রান্ত হলে বুকের দুধের মাধ্যমে সেটা বাচ্চার কাছে সংক্রমিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যদি খুব একেবারেই তীব্র অসুস্থ হয়ে ভোগে সেটা আইসিইউতে চলে যাচ্ছে, সেক্ষেত্রে তো আসলে কিছু করারই নেই। কিন্তু দেখা যায় যে সিভিয়ার ক্ষেত্রেও যদি হয়, যার একেবারে ভেন্টিলেশন সাপোর্ট না লাগছে, সেই সব ক্ষেত্রে আমরা বলে থাকি এক্সপ্রেস বেসড পিল, অর্থাৎ কোনো একজন কেউ গিয়ে মার যে বুকের দুধটা, সেটা বিভিন্ন মেথড রয়েছে, সেই মেথডের মাধ্যমে কেউ পাম্প ইউজ করতে পারেন, কিংবা চেপে সেই দুধটা যদি ব্যবহার করে বাচ্চাকে দিয়ে দেন, তাহলে সেটা সেই বাচ্চা নির্দ্বিধায় খেতে পারবে। তাতে বাচ্চার কিন্তু অন্তত এই ক্ষেত্রে কোভিড হওয়ার কোনো সিদ্ধান্ত নেই। আর একদম যদি আমরা বলে থাকি ভেন্টিলেটর থাকে, আইসিইউতে থাকে, তখন সেই হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকরা ওনাকে বলবেন যে পরবর্তীতে কি করণীয়। কিন্তু আপাতত এইটাই আপনি জেনে রাখুন যে বুকের দুধের মাধ্যমে কিন্তু কোভিড সংক্রমিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। দর্শক, আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটা করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার মেয়ের বয়স হচ্ছে 4 বছর পূর্ণ। আচ্ছা, আপনার নাম, কোথা থেকে আমার বলছেন? নাম অপর্ণা, কল্যাণপুর, ঢাকা। অপর্ণা, কল্যাণপুর থেকে বলছেন। হ্যাঁ, জি, আমার মেয়ে হচ্ছে একদমই কোনো খাবার খেতে চায় না, একদমই না। জি, আপনি বলতে থাকুন। আমাদের সঙ্গে ডক্টর আবু সাইদ শিমুল আছেন, তিনি শুনতে পাচ্ছেন, আপনি বলুন। ও কোনো খাবার আমি যদি সারাদিন নাও খেতে দিও, বলে না যে মা আমাকে খেতে দাও, কিন্তু সে খুব চঞ্চল। মুখের ভিতর 1 ঘন্টা 1 গাল খাবার রেখে দেবে, দাঁতগুলো পুরো নষ্ট হয়ে যাচ্ছে। ডাক্তার শিমুল, যদি কিছু জানার থাকে এখনই। জি জি, ওনার বয়স কত বলেছে বাচ্চার? এই জুনের 14 তারিখে 4 বছর পূর্ণ হয়েছে। ওজন হচ্ছে 10.5 কেজি, হাইট 36 ইঞ্চি। 10 কেজি, এটাই তো? তোর একটা সমস্যা, ও কখনো খাবার খেতে চায় না, জোর করে হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি। আমরা বয়সটা হচ্ছে 4 বছর, ওজন 11 কেজি, এটাই তো বলতে চেয়েছিলেন? জি জি জি, আপনাকে ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি। আসলে এই ধরনের ক্ষেত্রে যেটা হয়, সামনাসামনি বসে অনেক প্রশ্ন আসলে করে আমরা মূল কারণটা মোটামুটি বের করার চেষ্টা করি। আমাদের চেম্বারে বা হাসপাতালে যখন আসে, মোটামুটি 30 মিনিটের একটা সেশন আমরা করে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে খাওয়ানোর ত্রুটির কারণে আমরা প্রশ্ন, যেহেতু আমাদের এখানে সময় সংক্ষেপ, সেই প্রশ্ন করলে আসলে আরো বেশি সময় নষ্ট হতো, সেক্ষেত্রে আমি করিনি। আপনাকে আশ্বস্ত করতে চাই যে এই না খেতে আসলে মানুষ বাঁচে না, কোনো না কোনো ভাবে কিন্তু খেয়ে যায়। যখন আমরা আরো বারবার ফার্দার প্রশ্ন করে, তখন কিন্তু একসময় বেরিয়ে আছে কিছু না কিছু শেখায়। আমরা সাধারণভাবে কিছু আপনাকে পরামর্শ দিতে পারি যে বাইরের খাবার খাওয়াবেন না, আচার, চকলেট, চিপস, জুস, কেক, এই ধরনের খাবার একদমই খাবেন না। খাবার নিয়ে জোর করবেন না। একটা সময় ধরে যদি সে না খায়, তাহলে আধা ঘন্টা পর 1 ঘন্টা পর আবার চেষ্টা করবেন না। অর্থাৎ দুপুরের খাবার সে খেলো না, 2টা বাজে যদি না খায়, আবার 4টা বাজে চেষ্টা করবেন না। 4টা বাজে না খেলে 5টা বাজে চেষ্টা করবেন না। 2টা বাজে যদি না খায়, আপনার যে নির্ধারিত সময় 5টায়, তখনই চেষ্টা করবেন। দুধ ঘন ঘন দিবেন না। এই সমস্ত ক্ষেত্রে মায়েরা যেটা করেন, বাইরের দুধ, ফর্মুলা মিল্ক বা অন্য ধরনের দুধগুলো, সেগুলো একটু দিয়ে দেন, তাহলে কিন্তু বাচ্চাদের খিদেটা কমে যায়। ফল খাওয়াতে থাকেন, ফলও কিন্তু প্রচন্ড অ্যাসিডিটি হয়, অনেক বাচ্চাদের দেখা যায় খিদা কমে গিয়েছে। এই জনের জিনিসগুলো একটু মেনে চলবেন। তারপরে যদি দেখা যায় না, ওজন তো আসলেই কিন্তু কম, 4 বছর 11 কেজি, সেই ক্ষেত্রে আপনি কিছু পরীক্ষা করে আমাদের সাথে যোগাযোগ করবেন। পরীক্ষাগুলো হচ্ছে সিবিসি, সিআরপি, ব্লাড কালচার, ইউরিন কালচার, চেস্ট এক্স-রে, এবং আমরা বলে থাকি যে একটা আয়রন প্রোফাইল। এইগুলি করলে আমরা একটা টোটাল চিত্র পেয়ে যাব। আপনার যদি এগুলি শুনতে অসুবিধা হয়, আমাদের এই অনুষ্ঠানটা ফেসবুকে আপনি শুনে কিন্তু ওই পরীক্ষাগুলো লিখে আমাদেরকে ফেসবুক পেজ থেকে তিনি আবারও উত্তরটা কয়েকবার করে শুনে নিতে পারবেন। জি, ডাক্তার শিমুল, আপনাকে ধন্যবাদ। একজন প্রশ্ন করছেন, সেকেন্ড প্রেগন্যান্সি, 22 উইকস, ব্লাড সুগার, ফাস্টিং 9, 2 ঘন্টা আফটার মিল 13, কি করবেন? ডাক্তার শারমিন আব্বাসী। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ এরকম সময় আসলে ব্লাড সুগারটা আমাদের রাইজ করে। যারা প্রেগন্যান্সিতে ডায়াবেটিস হওয়ার জন্য রিস্ক আছে, তাদের কিন্তু এই সময়টাই ব্লাড সুগার পিক হয়। তো এটা একটা লার্নিং আমাদের জন্য। যারা ব্লাড সুগার স্ক্রিনিং করতে চান, তারাও যেন 22 থেকে 24 সপ্তাহে এটা করলে আসলে ভালো হবে। এটি একটা বিষয় গেল। আর ওনার জন্য যেটা করতে হবে, আসলে প্রথমে যেটি করতে হবে, একটু ডায়েট কন্ট্রোলে যেতে হবে। কার্বোহাইড্রেট এন্ড সুইট জাতীয় খাবারগুলো আমাদেরকে রেস্ট্রিক্ট করতে হবে। ঘরে 15 মিনিট করে করে আসলে হাঁটতে হবে। হাঁটলে দেখতে হবে যে ফাস্টিং এবং খাওয়ার পরে ব্লাড সুগার কন্ট্রোল হলো কিনা। আর 22 সপ্তাহে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যাদের ব্লাড সুগার এত বেশি ধরা পড়ে, তাদের ক্ষেত্রে
সেটি হচ্ছে যে তার অ্যানোমালি স্ক্যান করা, অর্থাৎ বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ ঠিকভাবে তৈরি হয়েছে কিনা এটিকে দেখে নেওয়া। যদি সেটি তৈরি হয় ফ্যান্টাস্টিক, ভালো। ডায়েট করে যদি তার ডায়াবেটিস কন্ট্রোল না হয় তাহলে তাকে মেটফর্মিন জাতীয় ওষুধে যেতে হবে, যেটা সেফ প্রেগন্যান্সিতে দেওয়া যায়। এবং তারপরেও যদি কন্ট্রোল না হয় দেন উই গো ফর দ্য ইনসুলিন দিয়ে সেটাকে কন্ট্রোল করতে হবে। এক্ষেত্রে আসলে 7 দিনের বেশি সময় উনি নিতে পারবেন না। 3 দিন ডায়েট কন্ট্রোল হাঁটাহাঁটি করে দেখবেন কি অবস্থা। ফাস্টিং যদি 5-এর মধ্যে এবং খাওয়ার পরে 7-এর মধ্যে থাকে তাহলে ভালো। আর যদি তার বেশি হয় তাহলে ওষুধে যেতে হবে, তাও কন্ট্রোল না হলে ইনসুলিনে ব্যাক করতে হবে। আপনাকে ধন্যবাদ। ডাক্তার মোস্তফা জামানের কাছে একজন প্রশ্ন করছেন, আপনি নিশ্চয়ই পেয়েছেন প্রশ্নটা। তিনি বলছেন ব্লাড ইউরিক অ্যাসিড 5.6 মিলিগ্রাম এর ঠিক আছে কিনা, মেডিসিন কি খেতে হবে, হার্টের ইকোকার্ডিওগ্রামের রিপোর্ট তিনি লিখিয়েছেন, মায়োকার্ডিয়াল ইনফেকশন আছে, এই ডিজিজটা কি, এই রোগ হলে কি উপসর্গ দেখা দেয় তিনি জানতে চেয়েছেন। জানা সাফা কতটুকু সময় পাবো? আসলে দুটি বিষয়, একটি হলো যে তার ইউরিক অ্যাসিডের যে মাত্রা সেটি স্বাভাবিক পর্যায়ে আছে। আমরা পুরুষ মহিলা ভেদে আমরা বলি 6 বা 7 মিলিগ্রাম পার ডিএল পর্যন্ত আমরা স্বাভাবিক ধরি, তবে তার কিছুটা বেশি আছে, তবে এর জন্য আপাতত কোনো ওষুধ খেতে হবে না। আমরা লাল মাংস, যেমন গরুর মাংস, খাসির মাংস, অথবা আমরা বলি যে পুঁই শাক, পালং শাক, ডাল জাতীয় জিনিস আমরা একটু কম খেতে বলি। এটি হলো ইউরিক অ্যাসিড যদি বেশি থাকে তবে তিনি মানে নর্মাল রেঞ্জের ভিতরেই আছেন। আর মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, যেটা আমরা মেডিকেল পরিভাষায় বলি এমআই বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, যেটা রোগীরা সাধারণ ভাষায় বলে থাকে হার্ট অ্যাটাক। আমরা ইকোকার্ডিওগ্রামে সাধারণত মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলি না, আমরা বলি ইকোকার্ডিওগ্রামে রিজিওনাল ওয়াল মোশন অ্যাবনরমালিটি, অর্থাৎ তার আগে হতে পারে বা নতুন করে হতে পারে, তার হার্টের আগে অ্যাটাক হতে পারে বা নতুন করে। কিন্তু হার্ট যদি দুর্বল থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারি তার হার্টের চিকিৎসা দরকার। শুধুমাত্র একটি পরীক্ষা দিয়ে বলবো তার সঙ্গে তার উপসর্গ আছে কিনা, হাঁটাহাঁটি করলে বুকে চাপ হয় কিনা, ভার হয় কিনা। আমি তাকে বলবো এর সাথে যদি ইমার্জেন্সি হার্ট অ্যাটাক হয় আমরা রক্তের মধ্যে ট্রপোনিন আই একটি পরীক্ষা আছে, তার মাধ্যমে জানতে পারি যে ইমার্জেন্সি হার্ট অ্যাটাক হয়েছে কিনা। তবে আপাতত বলবো যদি জানার জন্য, হার্টের রক্তনালীতে যে 3টি প্রধান রক্তনালী থাকে সেখানে শতকরা 100 ভাগ ব্লক হলে যে সমস্যা হয়, হার্টের মাংসপেশিগুলো ড্যামেজ হয়ে যায়, সেটাকে আমরা বলে থাকি হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। ডাক্তার জামান, ডাক্তার শারমিন এবং ডাক্তার শিমুল, আপনাদের তিনজনকে ধন্যবাদ দর্শক আপনাদের সবাইকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। দেখা হবে আবারও আগামীকাল একই সময় করোনা হেল্প ডেস্ক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন।